চাঁদা না দেওয়ায় মিটফোর্ডে হাসপাতালে তাকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। এই যে ন্যাক্কারজনক ঘটনা। এবং আপনি যদি দেখেন একজন ইমাম, তাকেও মসজিদের ভিতরে কুপিয়ে জখম করা হয়েছে। বিস্তারিত আমি জানি না, কিন্তু আমি ছবিটা দেখতে পেয়েছি যখন গাড়িতে উঠেছে। এটা কেন করছে? কারণ বাংলাদেশে আজকে কোনো আইনের শাসন নাই। বাংলাদেশে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশে প্রতিনিয়ত আপনি দেখবেন যে খুন, গুম, হত্যা, ধর্ষণ এটা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। তার কারণ 5 আগস্টে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতন করা হয়েছে, সেই অত্যাচার নির্যাতনকে রাজনৈতিক তাকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাদেরকে বিচারের আওতায় না এনে এনাকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এক এক গ্রুপ এক এক ভাবে চেষ্টা করেছে। মানুষ যখন বুঝতে পারে যে দেশে আইনের শাসন নাই, আমি অপরাধ করলে আমার কোনো বিচার হবে না, এবং অপরাধীরা যখন বুক খুলে রাস্তায় বেড়ানোর সুযোগ পায়, তখন কিন্তু এই অপরাধ সংগঠিত হয়। আওয়ামী লীগের আমলেও আমরা দেখেছি, যখন সংখ্যালঘু নির্যাতন হয়েছে সেগুলো আড়াল করার চেষ্টা করা হয়েছে এবং বলা হয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক সুখে আছে, বেহেশতে আছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের আমলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে। 5 আগস্টেও যদি আমরা যদি দেখি বিভিন্নভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হয়েছে, সেগুলোকেও রাজনৈতিক তাকমা দিয়ে সেগুলোকে অস্বীকার করার চেষ্টা করা হয়েছে। এবং মিডিয়াগুলো, আমরা খুব অবাক হয়ে যাই, মিডিয়াগুলো হয়তো বলতে পারবেন যে আমরা চাপে বা আমরা পারি না সত্যকে উদ্ঘাটন করতে, কিন্তু একমাত্র আপনারাই এই জাতিকে রক্ষা করতে পারেন। আপনাদের সত্য অনুসন্ধানের মাধ্যমে এই জাতিকে জাগ্রত করতে পারেন। একমাত্র আপনাদের মাধ্যমে যত দ্রুত সম্ভব এটা আমরা আন্দোলন সংগ্রাম করলেও কিন্তু সেটা সম্ভব হবে না। এই যে একটা রাজনৈতিক কালচার যেটা তৈরি হলো, সেটা সাংবাদিক বলেন, আইনজীবী বলেন, পেশাজীবী বলেন, সকলের জন্য কিন্তু আগামী দিনগুলো খুবই ভয়ঙ্কর। কারণ এই হানাহানি, এই রক্তপাত, এই হিংসা যদি বন্ধ না হয়, তাহলে আপনার আমার আগামী প্রজন্ম এদেশে কিভাবে বসবাস করবে? আপনি যদি আমাদের খিলক্ষেত মন্দিরের কথা যদি বলেন, একটা রেলের জায়গায়, সরকারি জায়গায় মন্দির হবে। শুধু মন্দির কেন, মন্দির, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু সরকারি জায়গায় সেটা নির্মাণ করা হয়। তারা দ্রুত সেটা ভেঙে দিলেন। সেটা মন্দির ভেঙে তারা ক্ষান্ত হন নাই, তারা সেখানে যে প্রতিমা ছিলেন, প্রতিমাকে গড়ে দিয়েছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে কোন সরকার আজ পর্যন্ত সেটা করে না। এখন বাংলাদেশে কোন সরকার আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। বাংলাদেশের যে অরাজকতা এইভাবে যদি চলতে থাকে, আইনের শাসন যদি বিঘ্নিত হতে থাকে, তাহলে আপনি আমি সকলের জন্য বাংলাদেশ আগামী দিনে অরণ্য পথ আমরা বোধ করছি। আমরা অনতি বিলম্বে আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব যে আপনি বাংলাদেশে আইনের শাসন ফিরে আনুন। যদি আপনি আইনের শাসন ফিরে আনতে ব্যর্থ হন, ইতিমধ্যে আপনি 1 বছরে আপনার শাসনামল ব্যর্থ শাসনামলে পরিণত হয়েছে, একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। আপনি দ্রুত হয় পদত্যাগ করুন, আর না হলে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার আমরা দেখতে চান একটা শক্তিশালী সরকার গঠন করা হোক, যার মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ এই যে বর্তমান যে দুর্বৃত্ত, ছিনতাই, হত্যা, এই জায়গা থেকে বাংলাদেশ মানুষ রেহাই পেতে চায়, সংখ্যালঘুরা রেহাই পেতে চায়। সংখ্যালঘু সম্প্রদায়কে উপেক্ষা করে রাষ্ট্রের পুনঃসংস্কার হলে দেশের সংখ্যালঘু সম্প্রদায় সেটা মেনে নেবে না, এবং দেশে বিদেশে উক্ত সংস্কার আজ প্রশ্নবিদ্ধ, অগ্রহণযোগ্য। দেশের বিভিন্ন স্থানে মঠ, মন্দির ভাঙচুর, দর্শন, খুন, লুটপাট, হত্যা মতো জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, কিন্তু অপরাধীদের সঠিক বিচার না হওয়ার কারণে এই ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে। সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত জাগরণ জোট এর মুখপাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুশলবরণ চক্রবর্তীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে পদোন্নতি পরীক্ষার সময় কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা তার পদোন্নতি বোর্ড বাতিলের জন্য তাকে সহ উপাচার্যকে ঘিরে মব ভায়োলেন্স সৃষ্টি করে তাকে ও উপাচার্যকে লাঞ্ছিত করেছে, যা সভ্য সমাজে বিরল এবং অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় কাজ। অনতি বিলম্বে এই ঘটনার সাথে জড়িত সকলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিশেষে সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্বঘোষিত প্রাণের দাবি 8 দফা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।